রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে কিন্তু এই ভিডিও দেখবে না, তা কিন্তু হবে না। তোমার অনেক অনেক লস হয়ে যাবে যারা এই ভিডিও না দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে যাবে। তো এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সুপার একটা সাজেশন দিব। অনেক অনেক কমন আসবে, পরীক্ষায় হলে বসলে আমার কথা মনে পড়বে। বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট চলে যাই আজকে কি কি পড়াচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কত সালে? 1953 সালে 6 জুলাই। বেশ কয়েকবার প্রশ্নটা এসেছিল, এবারও আসতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্য কে? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন অনেক আসছিল। বর্তমান উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব স্যার। হ্যাঁ, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়তন কত? 753 একর। এটা অনেকেরই জানার কথা। আচ্ছা, সাবাস বাংলাদেশ, গোল্ডেন জুবলি টাওয়ার এগুলো কোথায় অবস্থিত? অনেকবার প্রশ্ন এসেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। গোল্ডেন জুবলি টাওয়ার কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের কাছে এগুলো কোনো প্রশ্ন না, কিন্তু যারা ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য এগুলোই আবার অনেক বড় প্রশ্ন, কারণ তারা তো এই বিষয়গুলো জানে না। আর এগুলো তো যারা ঢাবি কেন্দ্রিক পড়াশোনা করেছে তাদের তো জানার কথা না, তাদের পরীক্ষাতে এগুলো আসে না। সাবাস বাংলাদেশের স্থপতিকে? নিতুন কুণ্ড। অনেকবার এসেছে, অনেকবার। সাবাস বাংলাদেশের স্থপতিকে? নিতুন কুণ্ড। আর গোল্ডেন জুবিলি টাওয়ারের স্থপতিকে? মৃণাল হক। মৃণাল হক মনে রাখবা এভাবে। ওই যে আছে না সানি লিওন। হ্যাঁ, সাবাস বাংলাদেশ আর নিতুন কুণ্ড। সাবাস বাংলাদেশ, নিতুন কুণ্ড। হ্যাঁ, তাহলে সাবাস বাংলাদেশের স্থপতিকে? নিতুন কুণ্ড। তাহলে একটা যদি নিতুন কুণ্ড হয় তাহলে অপরটা গোল্ডেন জুবিলি টাওয়ার মৃণাল হক তো হবেই। এটা এখানে আর বলার কি আছে। স্ফুলিঙ্গ এই ভাস্কর্যটা কোথায় অবস্থিত? শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শহীদ শামসুজ্জোহা হল, অনেকেই এটা সোহরাওয়ার্দী হল বলে থাকে, বাট আমি বাস্তবে একদিন এটা কনফিউশন ক্লিয়ার করার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি যে না, সোহরাওয়ার্দী হল যদি হয় এই পাশে, এই হলের শেষ সীমানা এইখানে, এরপরে এইদিকে শামসুজ্জোহা হল, এই দুইটা হলের কাছাকাছি জায়গায় এইখানে অবস্থিত। তার মানে বেশি এটা শামসুজ্জোহা হলের সাথেই, বাউন্ডারির সাথেই লাগানো, এই জন্য শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এইখানে স্ফুলিঙ্গ ভাস্কর্যটা অবস্থিত। বাংলাদেশের প্রথম জাদুঘর কিন্তু বরেন্দ্র গবেষণা জাদুঘর। খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে অবস্থিত। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। অনেকবার প্রশ্ন এসেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন এসেছে। এ ইউনিট হোক, বি ইউনিট হোক, সি ইউনিট হোক, যেখানেই পরীক্ষা দেন না কেন, সাধারণ জ্ঞান যেখানে আছে, মানবিক বিভাগ পরিবর্তন শিক্ষার্থীরা এই ভিডিও না দেখে গেলে তো পুরাই লসে। বরেন্দ্র গবেষণা জাদুঘর স্থাপিত হয় 1910 সালে। 1910 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজকে অনুষ্ঠিত হচ্ছে, মানে 17ই ডিসেম্বর 2025 সালে দ্বাদশ সমাবর্তন। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ রিসেন্ট তো সাম্প্রতিক ঘটনা, এই জন্য আসলে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এখন বাংলার সাজেশন তোমাদেরকে দেই। বাংলার যে এই টপিকগুলো দেখতে পাচ্ছ, বিশ্বাস করো এই টপিকগুলো এতটা গুরুত্বপূর্ণ আমি বলে বোঝাতে পারবো না। এই কয়েকটা দিন তোমার হাতে সময় আছে, তুমি চেষ্টা করো শুধু এই টপিকগুলো একটু রিভিশন দেওয়ার, তাহলে আমার মনে হয় যে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো গদ্য পদ্য, এখন তো আর সব গদ্য পদ্য পুরো বিস্তারিত পড়ার সময় নেই। এখন তুমি পড়বা কবি পরিচিতি, শব্দার্থ, এগুলো পড়বা, বানানের নিয়ম পড়বা, উচ্চারণের নিয়ম, শব্দ। আচ্ছা, শব্দ গঠন প্রক্রিয়া এটা বর্তমানে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ টপিক এখন মনে হচ্ছে, কিন্তু আমি আরও 1 বছর আগে এই শব্দ গঠন প্রক্রিয়ার ওপর লেকচার দিয়েছি, এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি রাজশাহী, গুচ্ছ, চবি, মানে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কোর্স চালু করেছিলাম। সেখানকার প্রথম লেকচারটাই ছিল শব্দ গঠন প্রক্রিয়া, এবং এইটা আবার ফ্রিতেও ইউটিউবে আপলোড করেছিলাম। এখন এসে এই টপিকের ওপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কনফিউশন প্রশ্ন করেছে, স্টুডেন্টদের কাছে মনে হচ্ছে ও এটা তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বাবা এটা তো আমি 1 বছর আগে পড়াই দিছি, আমার যারা স্টুডেন্ট সেগুলো তো পারার কথা। হ্যাঁ, প্রশ্নটা কী আসছিল দেখো, অনেক টিচার পর্যন্ত এই উত্তরটার ভুল উত্তর দিয়েছে, অনেক অনলাইনের ওয়েবসাইটেও দেখছে ভুল উত্তর দিয়েছে। অভ্যুত্থান শব্দটা কোন উপায়ে গঠিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই প্রশ্নটা এসেছিল এই বছর, এই কয়েকদিন আগে। হ্যাঁ, তো অভ্যুত্থান, সবাই বলতেছে অভিযোগ উত্থান, অভ্যুত্থান, তাহলে কোন প্রক্রিয়ায় গঠিত? সন্ধি প্রক্রিয়ায়। কিন্তু বাবা না, আমি বলছি যে এইরকম সন্ধি প্রক্রিয়ায় কখনো শব্দ গঠিত হয়ই না। শব্দ গঠনের প্রক্রিয়ার মধ্যে সন্ধি উপায়টাই নাই।
তার মানে সন্ধি প্রক্রিয়ায় শব্দ কখনো গঠিত হতেই পারে না। সন্ধি দেখা মাত্রই ক্রস, যতই অভিযোগ উত্থান হোক না কেন বাবা, এটা সন্ধি প্রক্রিয়ায় গঠিত শব্দ হবে না, না, না। অনেক টিচার এটাকে সঠিক উত্তর দিয়েছে, এটা হবে না। প্রয়োজন হলে 9, 10-এর বোর্ড ব্যাকরণ খুলে দেখো, শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে সন্ধি টপিকই নাই। কারণ এইগুলো আমি আরও 1 বছর আগে পড়াইছি, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে লেকচারটা দেখতে পাচ্ছ, রাবি গুচ্ছ ছবি প্রস্তুতি লেকচার 1, এই লেকচারটা আরও 1 বছর আগে ইউটিউবে আমি আপলোড করেছি। তখন অনেক শিক্ষার্থী এটাকে মনে করছে এটা তো মনে হয় খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু দেখো এই লেকচার 1-এ যা পড়াইছি সেটাই কিন্তু এখন প্রশ্ন আসতেছে এবং সেটাই আবার ভুল করতেছে। এই ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো। শব্দ গঠনের মূল প্রক্রিয়াই হচ্ছে 3টা। 1, উপসর্গ, প্রত্যয়, সমাস। উপসর্গ, প্রত্যয়, সমাস, এই 3টা ছাড়া সন্ধি হোক, অনুসর্গ হোক, এগুলো দিয়ে শব্দ গঠিত হতে পারে না। শব্দ গঠনের প্রক্রিয়া সেগুলো না। অপশনের মধ্যে যদি দেখি সন্ধি, অনুসর্গ, আগেই সেটা কেটে দিব। তারপরে দেখব উপসর্গ নাকি প্রত্যয় নাকি সমাস। এরপরে দেখব যে শব্দটাকে আমার বলতেছে যে এটা কোন প্রক্রিয়ায় গঠিত, তখন আমরা ওই শব্দটাকে প্রকৃত বিশ্লেষণ করে ফেলবো। বিশ্লেষণ করার পরে দেখব যে এখানে পূর্ব পদে শুরুর দিকে এখানে যেটা অংশ, শেষে অংশ, দুইটার মধ্যে কি অর্থ আছে কিনা। দুইটাতে যদি অর্থ থাকে তাহলে সমাস প্রক্রিয়ায় গঠিত। এরপরে দেখব প্রত্যয় কিনা। প্রত্যয় কেমনে বুঝবো? প্রত্যয়ের শেষের অংশ যেটা, সেটার অর্থ থাকে না, আর শুরুর দিকের যে অংশ সেটার অর্থ থাকে। যদি এরকম হয় যে শেষের পার্টের অর্থ নাই, তাহলে সেটা প্রত্যয়। আর উপসর্গ প্রক্রিয়া কিভাবে গঠিত হয়? যদি দেখি যে উপসর্গ মানে কি, শুরুর দিকে উপসর্গ থাকে, যে শুরুর উপসর্গটার কোনো অর্থ থাকে না এবং পরের অংশটার অর্থ থাকে, তখন বুঝবো যে এই শব্দটা উপসর্গ প্রক্রিয়ায় গঠিত। একটা শব্দ একই সাথে উপসর্গ এবং প্রত্যয় উভয় প্রক্রিয়ায় গঠিত শব্দ হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখব অপশনের মধ্যে উপসর্গ আছে নাকি। যদি উপসর্গ থাকে তাহলে উপসর্গ হবে সঠিক অ্যান্সার, প্রত্যয় হবে না। প্রত্যয় যদি থাকে কিন্তু উপসর্গ না থাকে তখন প্রত্যয় অ্যান্সার হবে, কিন্তু দুইটাই যদি একই সাথে থাকে তাহলে উপসর্গ অ্যান্সার হবে। এখানে প্রায়োরিটি আমি এই যে এভাবে গ্রেটার সাইন চিহ্ন দিয়ে বোঝাই দিয়েছি যে এই উপসর্গ হচ্ছে বস, তারপরের বস প্রত্যয়, তারপরের বস হচ্ছে সমাস, একদম ক্লিয়ার করে দিলাম। এখন অনেকেই যেটা বলে, ভাইয়া বিদ্যালয় শব্দটা কোন প্রক্রিয়ায় গঠিত? বিদ্যা যোগ আলয় সন্ধি প্রক্রিয়ায় গঠিত। বিদ্যালয় নো, বিদ্যা আলয়। দেখো, বিদ্যা একটা শব্দ, আলয় একটা শব্দ, দুইটারই অর্থ আছে। দুইটার যদি অর্থ থাকে তাহলে এটা সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দ, সন্ধি প্রক্রিয়ায় গঠিত শব্দ নয়। শুভেচ্ছা, শুভযোগ ইচ্ছা সন্ধি প্রক্রিয়ায় গঠিত শব্দ? জি না, কারণ শুভযোগ ইচ্ছা, শুভরও অর্থ আছে, ইচ্ছারও অর্থ আছে, তাহলে দুই দিকে দুইটা অর্থ আছে, এটা সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দ। এভাবে ব্যতিক্রম শব্দটা কোন প্রক্রিয়ায় গঠিত? ব্যতিক্রম শব্দটাকে আমরা পাই বি যোগ অতিযোগ ক্রম। এখানে এই যে ক্রম শব্দটা লাস্টের পার্টটার অর্থ আছে এবং শুরুর দিকের পার্টগুলোর অর্থ নাই। তার মানে কি, লাস্টে যদি অর্থ থাকে এবং শুরুর দিকে অর্থ না থাকে তাহলে সেই অংশটা হচ্ছে উপসর্গ প্রক্রিয়ায় গঠিত শব্দ। ওকে, তাহলে এই যে বিষয়টা তো এখন বুঝতে পারছো যে কোনটা উপসর্গ প্রক্রিয়া গঠিত শব্দ, কোনটা সমাস প্রক্রিয়া গঠিত শব্দ, কোনটা প্রত্যয় প্রক্রিয়া গঠিত শব্দ। তো এই দিকে দেখো আমাদের যে এক্সাম্পলটা আসছে, যেমন এই যে দেখো সন্ধি, সন্ধি শব্দটাই কোন প্রক্রিয়া গঠিত? সন্ধি শব্দটা বিশ্লেষণ করে বাবা সমযোগী সন্ধি, তাহলে সন্ধি শব্দটা সন্ধি প্রক্রিয়া গঠিত? নো, সন্ধি সমযোগী ঠিক আছে, কিন্তু ধিকে আবার বিশ্লেষণ করলে পাই ধা যোগ ই। এই যে ধা ই, এটা ই প্রত্যয় যোগে গঠিত শব্দ। এছাড়া তুমি যেটা বলতেছো সমযোগী সন্ধি প্রক্রিয়া গঠিত শব্দ, কিন্তু বাবা সন্ধি তো কোনো শব্দ গঠনের প্রক্রিয়াই না। 9, 10-এ বোর্ড ব্যাকরণ বের করে দেখো না, সন্ধি কোনো শব্দ গঠনের প্রক্রিয়াই না, তাহলে কীভাবে তুমি সন্ধি প্রক্রিয়া গঠিত শব্দ বলতে পারো? এটা তো বলার কোনো রাইট নাই তোমার। এখানে দেখো বলছে অভ্যুত্থান, তুমি বলতেছো অভিযোগ উত্থান সন্ধি প্রক্রিয়া গঠিত শব্দ। হোয়াট ইজ দিস? তাহলে একটু আগেই তো তোমাকে এগুলো সব বুঝাইলাম, তো সব পড়াশোনা বৃথা হয়ে গেল। অভ্যুত্থান, অভিযোগ উত্থান ঠিক আছে, এটা তোমার সন্ধি প্রক্রিয়ায় গঠিত শব্দ না, সন্ধি বিশ্লেষণ করা যাচ্ছে জাস্ট। অভ্যুত্থান, অভিযোগ, উদ্যোগ, স্থাযোগ অন, এখানে অন প্রত্যয় যোগ হয়েছে, প্রত্যয় সাধিত শব্দ এটা। এখন তুমি বলতে পারো এটা উপসর্গ যোগেও গঠিত, হ্যাঁ এটা উপসর্গ যোগে গঠিত শব্দ। উপসর্গ এবং প্রত্যয় একই সাথে
এখানে এই উপসর্গ এবং প্রত্যয় উভয় প্রক্রিয়া এখানে গঠিত শব্দ হয়ে যায় অভ্যুত্থান শব্দটা, কিন্তু অপশনের মধ্যে তো আমার উপসর্গ নাই। তোমাকে কনফিউশন আরও দূর করে দিয়েছে। হ্যাঁ, যদি উপসর্গ থাকতো তখন উপসর্গ হইতো, কিন্তু তোমাকে আরও সিম্পল করে দিয়েছে যে বাবা উপসর্গ আমি দেই না, এত কনফিউশন স্টুডেন্টদেরকে দিচ্ছে না, আরও সহজভাবে দিয়েছে। সো উত্তর হবে প্রত্যয়। অনুসর্গ তো কোনো প্রক্রিয়াই না শব্দ গঠনের, সন্ধিও না, সমাস। এখানে আমার অপশন হচ্ছে দুইটা, একটা সমাস এবং প্রত্যয়। এর মধ্যে আমরা যাচাই বাছাই করে দেখব যে এটা সমাস নাকি প্রত্যয় যোগে গঠিত। আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থান, অভিযোগ, উত্থান। উত্থানের অর্থ থাকলেও অভির নাই, যদি থাকতো তাহলে এটা সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দ হতো, কিন্তু যেহেতু সমাস হচ্ছে না তাহলে আর একটাই অপশন বাকি, সেটা হচ্ছে প্রত্যয়। এখন বিশ্লেষণ করতে পারো আর না পারলেও তুমি বুঝতে পারো যে এটা প্রত্যয় প্রক্রিয়া গঠিত শব্দ। তাছাড়া আমরা দেখতেই পারলাম এখানে প্রত্যয় যোগে গঠিত শব্দ। এর বাইরে যারা উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, আমি জানি না ওরা কেন দিচ্ছে, কারণ এটা তাদের অভিমত। আমি যতটুকু জানি আমি সেটা বর্ণনা করলাম, এবং এই প্রশ্নটা তোমাদের কাছে নতুন হতে পারে, আমার কাছে নতুন না। এটা আমি আরও 1 বছর আগে এটা লেকচার দিয়ে দিয়েছি ইউটিউবে, এবং এই টপিক থেকে বিসিএসে হরহামেশাই প্রশ্ন হচ্ছে, এটা নতুন কোনো প্রশ্ন না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কাছে নতুন প্রশ্ন হতে পারে। তো এটা কেন আলোচনা করলাম, কারণ এটা যেহেতু নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এই টপিকটা নিয়ে কনফিউশন হয়েছে অনেকেরই, সো আমার মনে হয় যে এই টপিক থেকে প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। উপসর্গ দেখবা ভালো করে, সমাস, কারক, প্রকৃতি, প্রত্যয়, হ্যাঁ মাস্ট, এগুলো থেকে আসবে। এবং এই দিকে আমি দিয়েছি অনুসর্গ, বঙ্গানুবাদ, মোস্ট ইম্পর্টেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে বঙ্গানুবাদ আসে, ট্রান্সলেশন আসে, নির্দেশক, কাল, যুক্তাক্ষর, বাগধারা, বাক্য সংকোচন, সমার্থক এবং বিপরীত শব্দ। এই কয়েকটা টপিক ভালো করে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমন পাবেই পাবে। বেশিরভাগ প্রশ্ন এগুলো টপিক থেকেই আসবে। এগুলো প্রশ্ন অ্যানালাইসিস করেই তৈরি করা। তোমরা কোনো ধরনের কনফিউশন রাখিও না যে নাহিদ ভাই কী বলছে, এখানে এত গ্যারান্টি দিচ্ছে কীভাবে। আসলেই তোমরা পরীক্ষা দিলেই বুঝতে পারবে যে নাহিদ ভাই কী বলছে। ইংরেজির মধ্যে আমি যে টপিকগুলো দেখাচ্ছি এই টপিকগুলোই পড়ার চেষ্টা করো, আশা করছি এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, ক্লজ ফ্রেজ, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, ভয়েস সেন্স। মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশন, ভয়েস সেন্স। প্রশ্ন মিস যাবে না, প্রশ্ন মিস যাবে না। কন্ডিশনাল সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন মাস্ট। সেন্টেন্স কারেকশন মাস্ট, প্রশ্ন মিস যাবে না। সেন্টেন্স কারেকশন, কোনটা কারেক্ট সেন্টেন্স, হুইচ ইজ দ্য বেস্ট অ্যান্সার, মিস যাবে না, মাস্ট আসবে। স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, গ্রুপ রাফ, ট্রান্সলেশন, এগুলো মিস যাবে না। এরপরে এই যে নাম্বার, জেন্ডার, এই টপিকটা থেকে মিস যাবে না। এই যে ক্লোজ ফ্রেজ, এগুলো থেকে মিস যাবে না, মাস্ট আসবে, আসবেই আসবে, কোনো কথা নাই, পরীক্ষায় গিয়েই দেখবা এগুলো মাস্ট আসবে। এরপরে কিছু শর্ট প্রশ্ন আসে 1 লাইনের, এই প্রশ্ন এগুলো আসলে খুব দরকারি। হ্যাঁ, কী বলবো তোমাদের, এগুলো জানার কথা। প্রশ্ন ব্যাংক যারা সলিউশন করেছ এগুলো তো তোমাদের পাওয়ার কথা। হ্যাঁ, যেমন এই যে দেখো, ওয়ান হু রাইটস ড্রামা, যে ড্রামা লেখে তাকে বলে প্লে রাইট। হ্যাঁ, ড্রামা, টর, এরকম অপশনে দেখে কনফিউজ হওয়া যাবে না, ওরকম অপশনে দিবে তোমাকে কনফিউজ করার জন্য। কিন্তু যে ড্রামা লেখে, যে নাটক লেখে তাকে বলে প্লে রাইট। আর যে ডিকশনারি লেখে তাকে বলে লেক্সিকোগ্রাফার। এরকম তোমাকে অপশনে দিবে যে ডিকশনারি রাইটার বা এরকম উল্টাপাল্টা দিয়ে তোমাকে কনফিউজ করবে, কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে লেক্সিকোগ্রাফার। এরকম আরও অনেক আছে। এক্সপার্ট ড্রয়িং ম্যাপস, যে এই ম্যাপ আঁকাতে যে এক্সপার্ট তাকে বলে কার্টোগ্রাফার। তাকে কি বলে? কার্টোগ্রাফার। তো এইরকম অনেক কিছু বিষয় আছে, এগুলো পড়িয়ে তোমাদের সময় নষ্ট করাতে চাচ্ছি না, তোমরা এটি স্ক্রিনশট তুলে নাও। 1 2 3 ওকে। এরপরে আরেকটু রয়েছে, এটা একটু স্ক্রিনশট তুলে নাও। ওকে, এরপরে আরও অনেক কিছু আছে, যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোর উপর বেশ কিছু কোশ্চেন সলভ ছিল, সেগুলো আর করাচ্ছি না কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে। লাস্ট টাইমে এসে তোমরা এত বড় ভিডিও আর দেখতে চাইবে না। তো তোমাদের যাদের এনার্জি আছে এখনও, হ্যাঁ, যাদের এনার্জি আছে তারা nahid24.com আসবে, এসে এখানে পেইড কোর্স একটা বাটন আছে, এখানে ক্লিক করে দেখবে যে এখানে একটা কোর্স আছে। তোমাদের যাদের এনার্জি আছে যে এই লাস্ট 20 দিন 25 দিন যতটুকু সময় আছে আমরা এটাকে কাজে লাগাবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে শেষ সময় পর্যন্ত লড়বো, চেষ্টা করব, তারা এই কোর্সটাতে এনরোল করতে পারো। রাবি গুচ্ছছবি স্পেশাল কোর্স 25-26 মানবিক এবং বিভাগ পরিবর্তন, বেশি না, 700 টাকা কোর্স ফি। শেষ সময়ে তোমরা
পুরা কোর্সটা হয়তো শেষ করতে পারবে না, বাট যে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো খুঁজে খুঁজে বের করে শুধু সেই টপিকগুলোর ক্লাসগুলো দেখতে পারো। এই শেষ সময়টাতে তোমরা পড়াশোনা রিভাইজের পাশাপাশি প্রতিদিন 1-2 ঘন্টা করে আমার এই কোর্সটাতে দিতে পারো, সময় দিতে পারো। আশা করছি বেস্ট ভালো একটা আউটপুট পাবে। আমার বেশিরভাগ শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং তাদেরকে যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে পড়াই সেগুলো সব এইখানে রয়েছে। এই ম্যাটেরিয়ালগুলোই এখানে পড়িয়েছি। তোমাদের যা যা দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে পারফেক্ট করার সেটা এখানে পাবে। এবং এখানে যারা প্রথম থেকে ভর্তি হয়েছে তাদের কথা তো আর বলার কোনো দরকার নাই, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। কারণ এই যেমন যে কনফিউশন প্রশ্নগুলো যেগুলো এখনও সেই স্টুডেন্টরা কনফিউশনে ভুগতেছে সেগুলো আরও সেই প্রথম দিকেই শেষ করানো হয়েছে। সো লাস্টের দিকে যারা এসে ভাবছো যে আমি এতদিন ঢাবিকেন্দ্রিক প্রিপারেশন নিয়ে ভুল করে ফেলেছি, শেষের দিকে হলেও একটু চেষ্টা করি রিকভার দেওয়ার, তারা এই কোর্সটাতে এনরোল করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।